মিডিয়ার সম্মানিত ভাই বোনেরা যারা আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে ডেকেছি একটি বিশেষ সুসংবাদ দেওয়ার জন্য। আপনারা জানেন যে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের আমাদের সেন্ট্রাল ব্যাংকের সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি হওয়া $81 মিলিয়ন যেটা ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকে ছিল, এটাকে আমাদের সিআইডির প্রচেষ্টায় মহামান্য আদালত তাকে কনফিসকেশনের অর্ডারটা করেছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এই $81 মিলিয়ন যেটা লন্ডার্ড হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC ফিলিপাইন্স, এটাকে কনফিসকেশনের অর্ডারটা এসেছে। প্রথমবারের মতো বাংলাদেশে এই অর্থ সুবিধা অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং সিআইডি স্মার্ট টিম অফিসাররা দীর্ঘ প্রচেষ্টার এবং আইনি লড়াইয়ের মাধ্যমে এটি অর্জিত হয়েছে। এটা আমার মনে করি আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত সুসংবাদ। এটি আমাদের মেইন রিজার্ভের $81 মিলিয়ন যেটা পাচার হয়েছিল, এই পাচারটি অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশনে করা হয়েছে। শুধুই আমরা মনে করছি এটা প্রপার চ্যানেল প্রসিডিউরের মাধ্যমে বাংলাদেশের যার ভিতরে ফেরত চলে আসবে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর এবং সিআইডি অফিসাররা এটা নিয়ে আরো যা যা লন্ডারিং এরকম মানি লন্ডারিং হয়েছে প্রত্যেকটা কাজকে অত্যন্ত দক্ষতার সাথে সকল মেধা দক্ষতা দিয়ে আমরা এটিকে কাজ করছি। আর বাংলাদেশে এই ধরনের আমার দেশের যে রিজার্ভকে যে হ্যাকিং এরকম করা হয়েছে, সারা দেশি বিদেশি যারাই হোক এটার বিরুদ্ধে সিআইডি এই অব্যাহত প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা এটিকে কোনোভাবেই বিন্দুমাত্র ছাড় দেব না এবং সম্মানিত আদালত এটি যে কনফিসকেশন যেটা করেছেন এর মাধ্যমে আমাদের $81 মিলিয়ন এর টোটালটাই ফেরত আসবে এবং আমাদের এই প্রচেষ্টাগুলো অব্যাহত থাকবে। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ভবিষ্যতে সিআইডির এই ধরনের কাজ এবং নাগরিক সচেতনতা তৈরি করার জন্য আমাদের কিন্তু অর্থ দেশে ফেরত আনার জন্য আমাদের সকলের বিরুদ্ধে প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা সকলে মিলে সবাইকে ধন্যবাদ। আর আপনাদের কোশ্চেন থাকলে আমার নাম আমি আমার এই ঘটনার সঙ্গে তারা জড়িত না, আপনি সুন্দর কোশ্চেন করেছেন। পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের এই যে তদন্ত, আমাদের চার্জশিটের আমরা খুব কাছাকাছি আছি, বাট এটি কিন্তু তদন্তাধীন বিষয়। আমরা এই ব্যাপারে এখন কোশ্চেন দেব না, বাট দেশি বিদেশি এই চক্রের সাথে জড়িত আমরা তাদেরকে সিআইডির পক্ষ থেকে আমরা করতে চাই। আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দিব না। খুব সহজে আপনারা দেখবেন যে টাকাটা আপনি বলছেন যে ফেরত আসবে এবং রিজার্ভে যুক্ত হবে, এটা ফেরত আসতে আসলে কত সময় লাগবে এবং প্রসিডিউরটা যদি কি বলবেন? এটা যে প্রসিডিউর গুলো আছে আইনি, এগুলো আমাদের কনসার্ন যারা আপনারা অর্ডারটা আপনাদেরকে দিয়েছে, দেখবেন সব জায়গায় কিন্তু এই কোর্ট অর্ডারটা কিন্তু ডিসেমিনেট করা হয়েছে, তাতে দেওয়া আছে। এটা একটু মানে প্রসিডিউরাল কিছু ব্যাপার আছে, বাট আমরা মনে করি এটা সহজে সময় সাপেক্ষ, মানে কবে নাগাদ আমাদের রিজার্ভে যুক্ত হতে পারে? আমরা এটা কিছু প্রসিডিউরাল ব্যাপার আছে, বাট আপনি জানেন একটি ব্যাংকের কিন্তু সবচেয়ে বড় মূলধন হচ্ছে তার যে একটা হচ্ছে যে মানে তার একটা ইমেজ, এটা রিজার্ভ ব্যাংকের ইমেজের সাংঘাতিক রকম ভাবে এটা হানি করবে এবং আমরা মনে করি তার পুনরায় হতে বাধ্য হবে। খুব সহজে এটা ফেরত আসবে আমাদের সকল প্রচেষ্টাগুলো আমরা অব্যাহত রাখবো। আমি সার্ভিস কাজ করি এটা 2016 সালে এই ঘটনার সাথে তৎকালীন প্রাথমিক তদন্তে 13 জনের চাকরি তারা দোষী, এই 13 জনের বিরুদ্ধে তৎকালীন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে এই যে র্যাপিড পদ্ধতির মাধ্যমে যেই নিউ ইয়র্কের ফেডারেল যেখানে টাকাটা ওখান থেকে তো মূলত নেওয়া হয়, তো এই ক্ষেত্রে ওখানে কারো দায়বদ্ধতা আছে কিনা? আমি এক্ষেত্রে একটু সাপ্লিমেন্ট প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক 2015 সালের দিকে একটা মামলা করেছিল, সেই মামলার অবস্থা কি আছে? 2020 নিউইয়র্কে একটা মামলা হয়েছে ভারতের ব্যাংকের, সেই মামলার অগ্রগতি কি অবস্থায় আছে? আচ্ছা দেখেন, এক্ষেত্রে এটি দুই ধরনের, একটা আছে ক্রিমিনাল প্রসিডিউর, একটা মানে ক্রিমিনাল আর একটা আছে সিভিল প্রসিডিউর।
আমরা বিজ্ঞজন যারা আছে তাদের মতামত নিয়েছি, আমাদের মানে আর আপনি যেটি বলেছেন আমি আগেই বলেছি এটা তদন্তাধীন, এখন এই বিষয়ে আমরা কিছু আমরা 10 বছরের টেস্ট না আমি আপনি সরি আমি আমার এর সাথে একটু যোগ করবো। ওই সময় আইটি প্রধান যিনি ছিলেন দুলাল রায়, ওনার নাম কোথায় সিআইডিতে তিনি ছিলেন ওই সময় আইটি প্রধান। আর এই রিলেটেড আর কোনো কোশ্চেন থাকলে উই ক্যান আনসার ইট। আপনি এই যে আপনি বলবেন ওই সময় শ্রীলঙ্কাতে যে টাকাটা গিয়েছে সেটি আমরা ফেরত পেয়েছিলাম, শ্রীলঙ্কার টাকাটা আমরা আমি আমার মানে তাহলে কি ওই পদ্ধতিতে আমরা আবার ডিউ প্রসেসে এটি আসবে। আপনার ইউ সি দ্যাট থিংস। থ্যাংক ইউ আচ্ছা। শ্রীলঙ্কাটা উত্তর সিকাজুল্লাহ ভাই, আপনার কাছে ছোট একটা প্রশ্ন। এই যে মানি লন্ডারিং এর সাথে যারা জড়িত রয়েছে, এই যে আপনারা $81 মিলিয়ন আজকে বাজেয়াপ্ত করেছেন, এটার সাথে অবশ্যই বাংলাদেশের এখনো যারা অবস্থান রয়েছে তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো প্রকার পদক্ষেপ বা তদন্ত চলছে? আমি একটু সবাইকে এই রিলেটেড কোশ্চেন আসছে, আমরা বলছি যে উই আর এট দ্য ফ্যাগ এন্ড অফ আওয়ার ইনভেস্টিগেশনস। আমরা ইনভেস্টিগেশন শেষ পর্যায়ে আছি। এই প্রক্রিয়ার সাথে আমার সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ যেটা হাত দিয়েছে, এই প্রক্রিয়ার সাথে দেশি বিদেশি যে চক্র জড়িত থাকে হুয়েভার হি মে বি, আমরা তাদেরকে ইনভেস্টিগেশনের আগের ভেতরে নিয়ে আসা, আমরা কেউ রেহাই পাবো। বাট এটি যেহেতু তদন্ত সেই বিষয়ে আমি খুব বেশি কিছু আমি রাফসানজনী কালবেলাতে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, ঢাকার বিশেষ আদালতে এটার রায় হয়েছে, বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। ফিলিপাইনের এই ব্যাংকে যেহেতু টাকাটা গিয়েছে, সেখানকার সরকার কতটুকু কোঅপারেশন করবে বা ঢাকার আদালতের রায়টা কি তারা কতটুকু গ্রহণ করবে বা সেটা আমলে নেবে? আচ্ছা, এটা আমি বলি, এটা প্রসিডিউরাল, এটা প্রসিডিউরালে আমি যে প্রসিডিউর এটা আগাবে তারা ডিপেন্ড করে বাধ্য। আমি মনে করি আমাদের সাথে আমাদের বিজ্ঞ মানে স্পেশাল প্রসিডিউর আছেন, উনি একটু বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট ইহসান হক সমাজি, স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার। প্রথমত 18/9/2025 তারিখে লার্নেড সিনিয়র স্পেশাল জাজ সিআইডির ইনভেস্টিগেটিং অফিসারের এক আবেদনের প্রেক্ষিতে এই রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন ফিলিপিন্সে পাচারকৃত $81 মিলিয়ন সেটাকে কনফিসকেটেড করার জন্য সন্তুষ্ট হয়ে একটা আদেশ প্রদান করেছে এবং এই আদেশের অনুলিপি President and CEO, Rizal Commercial Banking Corporation, Governor Banco Central NG Philippines, Executive Director Anti-Money Laundering Council, Philippines, Secretary and Head Department of Justice, the Philippines, Ambassador, Embassy of the Philippines, Dhaka, Bangladesh, Ambassador, Embassy of Bangladesh, Manila, the Philippines, Attorney General Bangladesh, Secretary Ministry of Foreign Affairs, Dhaka, Bangladesh, and appropriate other relevant authorities. এই কর্তৃপক্ষদেরকে এই কারণেই এই আদেশের অনুলিপি ফরওয়ার্ড করা হয়েছে যাতে বিজ্ঞ ট্রাইব্যুনালের এই আদালতের আদেশটাকে কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে দ্রুততার সাথে তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং এটা হচ্ছে অ্যাবসলিউটলি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা প্রসেস। সিআইডির দায়িত্ব ছিল ইনভেস্টিগেশন করে
ইনভেস্টিগেশন এভিডেন্সে সন্তুষ্ট হয়েছেন যে এই টাকাগুলো লন্ডার হয়েছে, এই ডলারগুলো লন্ডার হয়েছে, এবং সেই লন্ডার ডলারগুলো আজ পর্যন্ত যে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, সেটা এই সিআইডি এই বর্তমান যিনি চিফ আছেন তার নেতৃত্বে যে টিম, স্মার্ট টিম, তারা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সুতরাং এটা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিজ্ঞ আদালত যে আদেশ দিয়েছে, আমরা বিশ্বাস করি যে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যেহেতু সুসম্পর্ক রয়েছে, কাজেই এই আদেশ দ্রুততার সাথে অতি শীঘ্রই যথা নিয়মে প্রশাসনিক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের পরবর্তীতে ইনশাআল্লাহ অতি দ্রুততার সাথে এই লন্ডারকৃত যে ডলার আবার ফেরত আসবে। ধন্যবাদ। গভর্নমেন্ট থেকে কি আপনারা সহযোগিতা পাচ্ছেন? প্রথমত আপনারা নিশ্চয়ই জানেন বা অবহিত হয়েছেন যে ইতিপূর্বে একটা ছোট্ট অ্যামাউন্ট, পার্ট অ্যামাউন্ট একটা এসেছে, যার পরিমাণ হচ্ছে 68,000 ইউএস ডলার। আচ্ছা, ইতিপূর্বে আমি 68,000 ইউএস ডলার শ্রীলঙ্কা তখন এই রিজার্ভ ব্যাংক থেকে ফেরত আসে, বাট এটা লন্ডার থেকে ছিল তখন জানানোর পরে তারা যে এই কাজটি করেছে যে 5টি ব্যাংক অ্যাকাউন্টের ফিক্সিয়াস অ্যাকাউন্টের মাধ্যমে তারা আউট করে এটা এই যে 5 জনের নামে যে অ্যাকাউন্ট গুলো ছিল এটা তাদের অফিসে ওয়ার্ল্ড ছিল, এটা ফেক অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণিত হয় এবং তারা এটা বুঝতে পারে কিন্তু 68,000 তারা তখন ফেরত দেয়। 68,000 ডলার ইটস প্রুভ দ্যাট দে আর ইনভলভড ইন দিস ক্রিমিনাল অফেন্সেস। এটা আমাদের তদন্তকে আরো বেগবান করেছে এবং অন্যান্য যা কিছু আছে সবকিছু মিলে কিন্তু এটা প্রুভ হয়েছে যে এইটা বাংলাদেশের টাকা, বাংলাদেশ মানে কিন্তু লন্ডার থেকে এটা কিন্তু তদন্ত প্রমাণ করেছে। আমি একটু পরিষ্কার হতে চাই, সরি আপনাকে প্রশ্ন করছি জানার জন্য। সেটা হচ্ছে যে আপনারা বলেছেন যে দীর্ঘ 16 সালে এটা হয়েছে, আপনারা তখনই জানেন যে এটা টাকা পাচার হয়ে গেছে, চুরি হয়ে গেছে, আমাদের রিজার্ভ থেকে চুরি হয়ে গেছে। সিআইডি এই 16 বছর পরে, প্রায় 9 বছর পরে আবেদন করলো জজ কোর্ট, এই যে বিশেষ জজ আদালতে, কেন এত দেরি হলো? এটা তো এইটা রিজার্ভ বাজেয়াপ্ত করার ক্ষেত্রে তো প্রথম দিকেই করতে পারতো, তাহলে তো এত সময় লাগার কথা। এটা দেরি হওয়ার কোন কারণ? এইগুলো তো আমি বলতে পারবো না, বাট আমরা এখানে আসার পর থেকে আমাদের সবাই মিলে আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং এই চেষ্টাগুলো অব্যাহত থাকবে। শুধু বাংলাদেশ আর অনেক ক্ষেত্রে যে লন্ডার কিন্তু যা যা হয়েছে এই সবগুলোকে আমরা কিন্তু রাইট ফিরিয়ে আনার জন্য আমাদের স্মার্ট আমাদের আপনারা কি মনে করেন যে ফিলিপিন সরকার আমাদের বাংলাদেশ আদালতের এই আদেশ তারা যথাযথ মান্য করবে? ইতিপূর্বে আমরা বলেছি এই অর্ডার সার্চ করা যায়, আর এটা একটা অর্ডারের এটা না মান্য করার কোনো কারণ নেই। অর্ডার আরেকটা জিনিস একটু পরিষ্কার হয়নি, আমার যেহেতু সিভিল একটা ক্রিমিনাল, যেটা যে নিউ ইয়র্কে যেটা মামলা হয়েছিল 2010 সালে, সেই মামলাটার অবস্থাটা কি অবস্থা আছে? বাংলাদেশ ব্যাংক এটা মামলা করেছে, এইটা আমাদের খুব বেশি আমরা বলতে পারবো না। এটা বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিভিল নেটে ওটার সাথে এটা পুলিশ সিআরপিসি যে আমাদের যেটা পেয়েছি আমরা এটা আমাদের বিষয় যেটা খুব একটা হ্যাম্পারে থাকে। এই টাকাটা ফেরত আনতে কতদিন সময় লাগবে? কিন্তু সিভিল এবং ক্রিমিনাল কেস আপনাদের এটাতে কন্ট্যাক্ট করে বাংলাদেশ ব্যাংক এবং আপনাদের বিষয়টাকে, তাহলে তো এই টাকা ফেরত আনার ক্ষেত্রে একটা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। কারণ ওই দিক থেকে বাংলাদেশ ব্যাংক বলবে, এই দিক থেকে সিআইডি বলবে, এই দিকে আদালত বলবে, তো একটা সমন্বয় তো আপনাদের মধ্যে থাকাটা জরুরি মনে করেন কিনা? ধন্যবাদ। প্রথমত বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপটি কোনো ফৌজদারি অপরাধের জন্য করা হয়, সেটি হচ্ছে অ্যাবসলিউটলি একটা সিভিল প্রসিডিউর। আর আজকের মামলাটা হচ্ছে বেসিক্যালি মানি লন্ডারিং এর মামলা। মানি লন্ডারিং এর মামলার ক্ষেত্রে সিআইডির দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেশন থেকে কনক্লুড করে এই লন্ডারিং এর সাথে যেই সমস্ত দেশে বিদেশে যেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করার শেষে অতি দ্রুততার সাথে এই মামলা পুলিশ রিপোর্ট সাবমিট করা। আমাদের অনারেবল চিফ আশ্বস্ত করেছেন যে আমাদের তদন্ত প্রায় সমাপ্তির পথে। সুতরাং আমরা আশাবাদী
ইনশাআল্লাহ অতি দ্রুততার সাথে আমরা এই মামলার তদন্ত শেষ করে একটা তদন্ত রিপোর্ট সাবমিট করব এবং বাংলাদেশ ব্যাংকের যে দরখাস্ত বা যে অভিযোগ বা যে দাবি তার সাথে সিআইডির তদন্তের মামলার কোনো সম্পৃক্ততা, কোনো সংশ্লিষ্টতা নাই এবং এই ধরনের যদি দুটো ভিন্ন ধরনের অভিযোগ থাকে, আমাদের অনারেবল অ্যাপেক্স কোর্টের রিপোর্টের ডিসিশন হচ্ছে both can run concurrently, অর্থাৎ ফৌজদারি দায়ের জন্য বিচার হবে ফৌজদারি আদালতে, আর দেওয়ানি যদি কোনো প্রতিকার থেকে থাকে সেটা দেওয়ানি আদালত অথবা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে। সুতরাং আমাদের কনসার্নটা হচ্ছে রিগার্ডিং দ্য অফেন্স এন্ড অফেন্ডার্স and to identify the concerned persons or the agencies or the institutions who are involved in the offense in countering the offenses of money laundering as per the prosecution case. Thank you. সমাজি ভাই, এই একটা প্রশ্ন, সমাজি ভাইয়ের কাছে জানতে চাই যে এটা তো 18 তারিখে একটা আদেশ দিয়েছেন, 18 তারিখে আমাদের আদালত, তো সেক্ষেত্রে আপনারা বলছেন যে সংশ্লিষ্ট জায়গায় এটাকে ফরওয়ার্ড করা হয়েছে এবং তারা এখন পর্যন্ত তারা সেটা দেখেছেন কিনা বা রিপ্লাই করেছেন কিনা এই বিষয়ে আর কি এখন পর্যন্ত। 18 সেপ্টেম্বর 2025 যদি আমার গাণিতিক ভুল না হয়ে থাকে সেদিন ছিল বৃহস্পতিবার, লাস্ট ওয়ার্কিং ডে অফ দি লাস্ট উইক, আর আজকে হচ্ছে ফার্স্ট ওয়ার্কিং ডে অফ দি নিউ উইক। তো সুতরাং আমাদের এই আদেশ প্রাপ্তির পরবর্তীতে কিছু প্রসিডিউরাল কাজ রয়েছে। তবে হ্যাঁ, যেহেতু এটি একটি স্পেশাল কোর্টের অর্ডার অর্থাৎ স্পেশাল জাজের অর্ডার, এই অর্ডারটা দ্রুততার সাথে তামিল করার যাদের দায়িত্ব রয়েছে তারা নিশ্চয়ই তামিলের ক্ষেত্রে অবহেলা করবেন না। আর যদি সেই ক্ষেত্রে কোনো অবহেলা হয় তাহলে আইন অনুসারে সেই অবহেলার কারণেও তাদেরকেও আদালতের নিকট জবাবদিহিতা করতে হবে। থ্যাংক ইউ। জি, আমার একটা প্রশ্ন ছিল, সরকারের সময় আমরা জানি যে অনেক দেশে সেটা আপনাদের ওই বিষয়টি আপনি কি বললেন? প্রথম বিষয়টা হচ্ছে যে 2019 সালে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা ইন্ট্রোডিউস হওয়ার পরে আপনারা জানেন সেখানে দুর্নীতি দমন কমিশন ছাড়াও একাধিক এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে ইস্যু নিয়ে অর্থাৎ $81 বিলিয়ন পাচারের বিষয়টি নিয়ে, সুতরাং আজকের এটি হচ্ছে আমাদের জন্য রেলিভেন্ট এবং প্রাসঙ্গিক। তবে হ্যাঁ, অতীতের যে মামলাগুলো হয়েছে মানি লন্ডারিং এর মামলাগুলো, সেই মামলাগুলোর সংশ্লিষ্ট জুডিশিয়াল রেকর্ড কিংবা ইনভেস্টিগেটিং অফিসারের কাছ থেকে কোনো ডকুমেন্টারি তথ্য না পাওয়া পর্যন্ত অ্যাজ এ প্রফেশনাল আমার কোনো কিছু বলাটা আইনত সমীচীন হবে না বলে আমি থ্যাংক ইউ। আমরা বললাম আমরা একদম এবং আপনার শেখ হাসিনা পরিবারের সদস্যরা এই সঙ্গে আমরা সবকিছু আমরা একদম তদন্তের শেষ পর্যায়ে আসলে আপনারা দেখতে পারেন, বাট আমরা এটুকু করতে পারি আমরা কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে পারি। আমার একটা প্রশ্ন ছিল, আমার মনে জি সরফরাজ কমিশনের যে তদন্ত আমরা যেটা আমাদের সামনে যেটা উপস্থাপন করা হয়েছিল আংশিক পুরো তদন্ত কেন আমরা পাইনি সে ব্যাপারে আপনারা আসলে আমাদের ফাইন্ডিংস, কারণ এখন তো বলার সময় এসেছে, সরি আবার একটু রিপিট ওই সময়ে সরফরাজ তদন্ত কমিশন যে তদন্ত করেছিল আংশিক তদন্ত প্রকাশ করা হয়েছিল। আমরা ক্লিয়ার আপনি মাইকের কাছে নিয়ে সামনে আসলাম সরফরাজে একটা কমিশন, একটা তদন্ত কমিশন যে হচ্ছে তখন গঠন হচ্ছিল ফরাসুদ্দিন, তো ওই সময় মানে সাবেক সচিবের অধীনে যে তদন্ত কমিশনটা গঠন হয়েছিল। আচ্ছা, আমরা সিআইডি আমরা we are concerned about the investigation, আমরা আমাদের ইনভেস্টিগেশনের কাজ করি as per CIPC, এটা আমরা করছি, আমাদের যে সেপারগুলো আমরা এটা নিয়ে কাজ করছি।
$15 মিলিয়ন কথা বলা হয়েছিল যে তখন ফেরত আসার একটা লাইনে ছিল। এখন তাহলে এই যে 81 মিলিয়নের কথা যে বলা হচ্ছে, তাহলে এখন কেন 81 মিলিয়নের কথা? এটা মাইনাস টোটাল লিস্টে ছিল 101 মিলিয়ন, টোটাল লিস্ট ছিল 101 মিলিয়ন। তার মধ্যে এই যে ব্যাংক থেকে আমরা করলাম এলইডি $68,000 ফেরত এসেছিল, যেটা ফুড করে যে তারা আর শ্রীলঙ্কা থেকে 20 মিলিয়ন এসেছিল। টোটাল এটা হয়। একটু একটা জিনিস শুধু একটু অ্যাড করছি যে প্রথমত যে আংশিক টাকাটা আংশিক ডলার যেটা এসছে 68,000 দুই দফা এসেছে। আইনের ভাষা এটাকে বলা হয় এক্সট্রা জুডিশিয়াল কনফিউশন। অর্থাৎ টাকাটা কেন আসে? টাকাটা এ কারণে আসলো যেহেতু টাকাটা এখান থেকে লন্ডার হয়েছিল এবং তারা এটাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবে হোক অ্যাডমিট করে টাকাটা আমাদেরকে ফেরত দিয়েছে। সুতরাং এটা ইট ইজ এ স্ট্রং এভিডেন্স। এটা এক্সট্রা জুডিশিয়াল কনফিউশন হিসাবে তদন্তকারী সংস্থার জন্য, মামলা প্রমাণের জন্য, ভবিষ্যতে যাদেরকে অ্যাকিউজ করা হবে তাদেরকে কনভিক্ট করার জন্য এটা একটা সহায়ক এবং রেডিমেড সাধন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে আপনাদের সবাই